আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম কমিউনিটি ম্যাটার্স দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি আদনান পাভেল। আপনারা যারা রেগুলারলি কমিউনিটি ম্যাটার্স দেখেন, আপনারা জানেন কমিউনিটি ম্যাটার্স আপনাদের অনুষ্ঠান, আপনাদের নিয়ে অনুষ্ঠান। আমরা সবসময় চেষ্টা করি এই অনুষ্ঠানে এমন সব টপিকে কথা বলতে যা কিনা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বা বাংলাদেশি কমিউনিটির উপর প্রভাব ফেলছে বা অদূর ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো impact of coronavirus on small and medium enterprise, এই পার্টিকুলার টপিকে। এবং এই টপিকে কথা বলার জন্য আমাদের সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে ভিডিও কলের মাধ্যমে জয়েন করেছেন দুইজন গেস্ট, এবং আমাদের সাথে সশরীরে উপস্থিত আছেন একজন গেস্ট। আমি পরিচয় করে দেব। আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব হেলাল খান। উনি হি ইজ proprietor of Hillside Travels. He is also involved with so many organization, particularly concerning business venture. হেলাল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আরো জয়েন করেছে মাহবুব মোর্শেদ। হি ইজ এ ভেরি ওয়েল নোন অ্যাকাউন্টেন্ট। মাহবুব ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? অনেক ভালো আছি, এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। এনটিভি সকল ভিউয়ারকে সালাম জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। We also have Tania Rahman, who is the owner of Cheap Chat Chai. Tania, thank you so very much for joining us today. You're very welcome. Thank you very much for having me. Thank you very much. সুপ্রিয় দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অভিমত থাকে, স্ক্রিনের নিচে যে ফোন নাম্বার আছে বা ইমেল অ্যাড্রেস আছে তাতে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। আমরা আজকে কথা বলবো করোনা ভাইরাস, এই যে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের উপর এটার যে একটা ইম্প্যাক্ট, ইকোনমিক ইম্প্যাক্ট, তা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে আজকে তিনজন এক্সপার্ট উপস্থিত আছেন। হেলাল ভাই, হিলসাইড ট্রাভেলসের প্রোপাইটার। ট্রাভেল ইন্ডাস্ট্রি কিন্তু করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে একটা বড় ধরনের ঝুঁকির মুখে দিয়ে গিয়েছে এবং এখনো যাচ্ছে। হেলাল ভাই আমাদেরকে সেই পার্টিকুলার ব্যাপারে কথা বলবে। মাহবুব মোর্শেদ ভাই, অ্যানাদার ভেরি ওয়েল নোন পার্সোনালিটি ইন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি। উনি একটা হলিস্টিক ভিউ যে প্রত্যেকটা সেক্টরে কিভাবে এফেক্টেড হয়েছে এবং গভর্নমেন্ট যে বিভিন্ন স্টিমুলাস প্যাকেজগুলো ডিক্লেয়ার করেছে সেগুলো আদৌ যথেষ্ট কিনা তা নিয়ে কথা বলবে। তানিয়া রহমান, she is also another very well known women entrepreneur in British Bangladeshi community. She will discuss the impact of coronavirus in hospitality or restaurant sector. আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, as always we appreciate your constructive feedback, so please do get in touch. হেলাল ভাই, আমি প্রথমে আপনার কাছে চলে যাব। আমরা জানি যে এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে কিন্তু আমরা দেখেছি, পার্টিকুলারলি যখন ফার্স্ট ওয়েভটা চলছিল, এয়ারপোর্টগুলো কিন্তু প্লেনের লাইন ধরে আছে। একটা সময় কিন্তু যাত্রী লাইন ধরে থাকতো, এখন কিন্তু প্লেনের লাইন ধরে আছে। আমরা জানি যে সারা ওয়ার্ল্ডের ট্রাভেল ইন্ডাস্ট্রিটা কিন্তু একটা স্ট্যান্ড স্টিলে পৌঁছে গিয়েছিল। এরপরে গভর্নমেন্ট লকডাউন শিথিল করলো, আবার কিন্তু লকডাউন ছিল অনেকদিন, এখন আবার লকডাউন শিথিল করেছে। এই যে ট্রাভেল ইন্ডাস্ট্রির উপর করোনা ভাইরাসের একটা হিউজ ইম্প্যাক্ট, আপনি যদি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করতেন এই ব্যাপারে। বলবো যে যত ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সবচেয়ে বেশি এভিয়েশন সেক্টরটা হয়েছে, যেটাকে আমরা এয়ারলাইন্স সেক্টরকে বলি। যাতে কারণ যখন প্যান্ডেমিক আরম্ভ হওয়ার পরে প্রত্যেকটা দেশই তাদের এয়ারপোর্টকে ব্লক করে দিয়েছিল নিজেকে রক্ষা করার জন্য। তো গ্র্যাজুয়ালি কিছু এয়ারপোর্ট খুলে দিয়েছিল, তবে হলিডে সেক্টরটা পুরোপুরি বন্ধ এখন পর্যন্ত আছে। কারণ মানুষ যখন হলিডেতে যায় তখন সে সুইমিং পুল ইউজ করতে যায়, জিম ইউজ করতে যায়, হোটেল ইউজ করতে যায়। এগুলোর উপরে অনেক মানুষের ভয় ভীতি চলে আসছে। তো আস্তে আস্তে আমরা যখন যেহেতু আমরা বাংলাদেশি সেক্টর নিয়ে বেশি কাজ করি, বাংলাদেশের লোকগুলা যায় কিন্তু তার নিজের ইনভেস্টমেন্ট, আত্মীয় স্বজনকে দেখার জন্য। এই জন্য লোকে অনেকটা বাংলাদেশ যেতে তারা এই বইটাকেও সামনে রেখেও চলে গেছে। তো কিছুটা শিথিল হওয়ার পরে যখন আস্তে আস্তে দেখা গেল যে আমাদের গতিটা বাড়ছে, তখন আবার চলে আসলো সেকেন্ড টার্ম যেটা। তো আবার এটা শেষ হয়েছে, দেখা যাক যে আমাদের ভাগ্যের কি পরিবর্তন আসে। আমরা আশা করতেছি যে যেহেতু এখন ভ্যাকসিন বাইর হয়ে গেছে, রাশিয়া অলরেডি ভ্যাকসিন স্টার্ট করে দিছে, ইংল্যান্ডের নেক্সট উইক এটা শুরু হবে। আমরা খুবই আশাবাদী যে এভিয়েশন সেক্টরটা আবার দাঁড়াবে। রাইট, আপনি বলছিলেন যে এভিয়েশন সেক্টরটা কিন্তু ওয়ান অফ দ্য ওয়ার্স্ট হিট বিকজ অফ করোনা ভাইরাস প্যান্ডেমিক। কারণ সারা পৃথিবীর মোস্ট অফ দ্য এয়ারলাইন্স কিন্তু এয়ারপোর্টগুলো কিন্তু ক্লোজ করে দিয়েছে। এয়ারলাইন যেতে চায় কিন্তু গভর্নমেন্ট তার লোকদের, তার পিপল
তাদেরকে মানে সেভ করার জন্য ভাবতেছে যে অন্য দেশ থেকে যাতে আমার দেশে না আসলে করোনা ভাইরাসটা একটু হয়তো এটাকে বাধার সৃষ্টি করে। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আমাদের অনেক ফোন কল ওয়েট করছে, আমরা একটা ফোন কল নিয়ে নিব। কলার আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে দয়া করে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি। ভাই আপনি কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আপনার আমি লন্ডন থেকে বলছি, আমার নাম হইল মিস্টার ইসলাম। জি ভাইয়া বলুন আপনার প্রশ্ন। আমি করোনার সময় বাংলাদেশে ছিলাম, বাংলাদেশ বিমানে গিয়েছিলাম বাংলাদেশও। এখন আসার পরে টেবিল সরকার সাথে যোগাযোগ করলাম, ওনারা বলে আমাকে এই যে আসার যে রিটার্ন যে এটা ছিল এটা তো আমি ইউজ করি আসি নাই, আমি চার্টার ফ্লাইটে আসছি। তখন টেবিল সরকার সাথে আলাপ করলাম, ওনারা বললে 30 to 50 পাউন্ড দিবে। এটা কি আমাদের সাথে জুলুম করা হইতেছে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে না টেবিলস এর পক্ষ থেকে? আমি এইটা জানতাম চাই হেলাল খান সাহেবের কাছে। থ্যাংক ইউ। ওকে, তো আমাকে বলে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর ফোন। হেলাল ভাই আপনি যদি ওনার এই কনসার্নটা অ্যাড্রেস করতে শেয়ার করার জন্য ইসলাম ভাই, এটা ডিপেন্ড করে যে আপনি কত টাকার টিকিট নিয়েছিলেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন আপনি 600 পাউন্ডের একটা টিকিট নিয়েছেন রিটার্ন, ওই সময় ওয়ান ওয়ে টিকিটটার দাম ছিল 550 পাউন্ড। যদি এইরকম সিচুয়েশনে হয় তখন এয়ারলাইন্স কি করে আপনার যাওয়ার টিকিটটা ইউজ করছেন, এইটা টিকিটটা মাইনাস করে আপনার বাকি টিকিটটা কত ছিল এই টিকিটটার পয়সা রিফান্ড দেয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে রিটার্নের চেয়ে ওয়ান ওয়ে টিকিটের দাম বেশি ছিল, তখন কি করা হয়, আমরা কোনো রিফান্ড নিতে পারি না, শুধু রিটার্নিং যে এয়ারপোর্ট ট্যাক্সগুলো এগুলো ক্লাইম করি। তবে এই সময় অনেকের অনেক দামের টিকিটও ছিল। দামের টিকিট যারা ছিল, আমরা ট্রাভেল ইন্ডাস্ট্রি থেকে আমরা যখন যারা দেশে গিয়ে বিপদে পড়ে আসার পরে আমরা যেটুকু এয়ারলাইন্স থেকে পেয়েছি মোস্ট অফ পার্ট আমরা রিটার্ন করে দিচ্ছি ট্রাভেল এজেন্টগুলা। তো আমি মনে করি যে 50-60 পাউন্ড অনেক ক্ষেত্রে হতে পারে যদি একদম কম দামের টিকিট গুলা হয়, নতুবা 70-80 পাউন্ড হচ্ছে নর্মাল। তো আপনি যদি ইসলাম ভাই আমার সাথে যোগাযোগ করেন, আমি পুরাপুরি দেখলে আপনাকে আনসার করতে পারবো। মোটামুটি আমি আপনাকে সন্তুষ্টজনক একটা আনসার দিতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমার নেক্সট কলার আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। হেলাল ভাই আমি আপনার কাছে আরো ইন ডিটেল জানতে চাইবো, কারণ আমার মনে হয় যে এই ব্যাপারে আরো অনেকেরই কনসার্ন থাকতে পারে বা ওনাদের ভিতরে একটা কনফিউশন। একটা কথা আমি প্রথম থেকে বলে দেই, দেশে যাওয়ার পরে যখন রিটার্ন টিকিটটা ইউজ কেউ না করে, সে কিন্তু এটা রিফান্ড না করে 1 বছর টাইম ছিল যে এটা ইউজ করতে পারবো। যদিও সে অন্য কোনো এয়ারলাইন্সে চলে আসে, আবার যদি সে ওয়ান ওয়ে যায় এই টিকিটটা ইউজ করতে পারতো। তো অনেকে কি করে, বাংলাদেশে যে ট্রাভেল এজেন্ট গুলা রয়েছে তাদের টিকিট সেল করার জন্য তারা রং পরামর্শ দেয়। তারা বলে আপনারা চলে যান, আপনার পুরা টিকিটের পয়সাটা পেয়ে যাবেন। টিকিটটা বিক্রয় করার আগে বুঝে শুনে টিকিটটা খরিদ করা উচিত। যে ট্রাভেল এজেন্ট থেকে আপনি টিকিটটা কিনেছিলেন ওই ট্রাভেলসের সাথে যোগাযোগ করে যদি ভাই আমি না আসি আমি কত টাকা পাবো, এই জিনিসটা জানার পরে আপনি বুঝে শুনে যদি করতেন তাহলে আপনি এইরকম মানসিক মানে দুঃখ পেতেন না। জি থ্যাংক ইউ ভেরি মাচ হেলাল ভাই, আপনি খুব সুন্দর করে এক্সপ্লেন করেছেন। হেলাল ভাই আমি আপনার সাথে ফার্দার একটা ফলো আপ প্রশ্ন যেটা করি সেটা হচ্ছে যে আপনি এখানে একটা ট্রান্সপারেন্সির একটা ব্যাপার যেটা রেজ করেছে, আপনি কি মনে করেন যে পার্টিকুলারলি যারা যে কোনো কারণেই দেশে যেতে হয়েছে, সেটা আত্মীয় স্বজনের কারণে হোক, ব্যবসায়িক কারণে হোক, যে কোনো ব্যাপারেই হোক, সেই ক্ষেত্রে অনেক ট্রাভেল এজেন্সি এই সময়টাকে ইউজ করে তারা এখানে মানি মেক করার চেষ্টা করেছে, বা এই ধরনের কোনো কমপ্লেন কি আপনাদের কাছে এসেছে? সত্যি কথা বললে একটা এজেন্সি একটা টিকিট সেল করে 15 থেকে 20 পাউন্ডই শুধু পায়। এটা একদম সামান্য পরিমাণ। যেহেতু অনেক টিকিট সেল করা হয় এই জন্য আমরা হয়তো আমাদের পারিশ্রমিকটা আমরা উঠিয়ে ফেলতে পারি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে প্রকৃত যদি কোনো অ্যাপ্রুভ ট্রাভেল এজেন্ট থেকে টিকিট নেন কিনেন, আমার মনে হয় না যে অন্যায় অত্যাচার করবে, কারণ সবাই চায় তার কাস্টমার বারবার ফিরে আসুক। একবার যদি একটা কাস্টমার একটা ট্রাভেল এজেন্সিতে ধোঁকা খায়, সে তো তার আত্মীয় স্বজন কেউ নিয়ে আর কোনোদিন আসবে না। তো আমি মনে করি যে এই ব্যাপারে
সততা নিষ্ঠার সাথে যারা ব্যবসা করবে তাদের কাস্টমার দিন দিন আসবে, এবং যারা মানুষের সাথে অন্যায় অত্যাচার করবে তারা চিরকালের জন্য এই মার্কেটে চলে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। নেক্সট কলার আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। ভাই আমার পরিচয়, আমি থাকি মাতিয়ার, কেন্টে থাকি মাতিয়ার। জি, কেন্ট থেকে কে বলছিলেন ভাইয়া? আমি হবিব আলী। জি আলী ভাই বলুন আপনার প্রশ্নটি করুন। আমি জানতাম ভাইয়া রাখি হিথ্রো টু সিলেট রিটার্ন টিকেট ডাইরেক্ট সিলেট রাখি রিটার্ন টিকেটের ফেয়ার কত আইব? আসলে আমরা টেলিভিশন বইয়া যদি আমরা এটা কইতাম পারতাম তো আমরা বিজি হয়ে গেলাম। থ্যাংক ইউ ভাইয়া, আজকে অনুষ্ঠানটা আইনগতভাবে আমরা এটা না, এটা সম্ভব না। আলী ভাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং এনটিভি, থ্যাংক ইউ ফর ইউর ফোন কল। আলী ভাই, আজকে আমাদের টপিক হচ্ছে ইম্প্যাক্ট অফ করোনা ভাইরাস প্যান্ডেমিক অন স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের মাঝে কিন্তু ট্রাভেল ইন্ডাস্ট্রিটাও আসে। আমরা আজকে ট্রাভেল ইন্ডাস্ট্রির উপর এটার ইম্প্যাক্টটা কি তা নিয়ে কথা বলছি। আমাদের সাথে একজন অ্যাকাউন্টেন্ট আছে, উনি অ্যাকাউন্টিং সেক্টরটা কভার করবে। হসপিটালিটি সেক্টর নিয়ে কথা বলার জন্য আরেকজন আছে। তো আপনার এই ধরনের প্রশ্ন থাকলে আপনি ফিজিক্যালি যে ট্রাভেল এজেন্সি আছে আপনি তাদের সাথে কথা বলেন। আপনার ট্রাভেল এজেন্ট, বিভিন্ন ট্রাভেল এজেন্ট আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। নেক্সট কলার আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? হ্যালো ভাই, কেমন আছেন? আপনি তো অনেক পুরানো মানুষ, অনেক বছর ধরে ট্রাভেল এজেন্সিতে আছেন। কে বলছিলেন ভাইয়া আপনি? আমার নাম শাহিন, আমি ইয়াকশার থেকে বলছি। জি শাহিন ভাই, আপনার প্রশ্নটি করুন। থ্যাংক ইউ। হ্যালো ভাই, আমি দেশে যেতে চাচ্ছি। এখন আমি ওয়েবসাইটে দেখলাম ওই কোভিড-19 এর সার্টিফিকেটটা কিভাবে পেতে পারি? জি, আপনি দিনের বেলা আমার সাথে যোগাযোগ করবেন। বা হ্যালো ভাই, এটা কিন্তু এই যে করোনা ভাইরাসের যারা ট্রাভেল করতে চাচ্ছে, করোনা ভাইরাসের টেস্ট করাটা আপনি যদি সবাইকে ইন জেনারেল একটা আমি বলি যে সাধারণত আগে এনএইচএস এর থেকে টেস্ট করে এই সার্টিফিকেটটা নিয়ে গেলে চলতো, কিন্তু ইদানিং গত 5 তারিখ থেকে, মানে আজকে থেকে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি এটা ফুল পিসিআর টেস্ট, মানে প্রাইভেট আপনাকে টেস্ট করাইয়া সার্টিফিকেট সাথে নিয়ে যেতে হবে, নতুবা আপনি সিলেট বা ঢাকায় যাওয়ার পরে তারা তাদের আন্ডারে 3 দিন বা 7 দিন রাখতে পারে। এই বিপদগ্রস্ত হবেন না। আপনারা সবাইকে বলতেছি যে আপনারা যে কোনো পিসিআর টেস্ট করে যেতে হবে। তো এনএইচএস এরটা কি? এনএইচএস এরটা তারা শুধু আপনার বেমার আছে কিনা এটা বলে। রাইট, আই সি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আজকে কমিউনিটি ম্যাটারসে আমরা কথা বলছি ইম্প্যাক্ট অফ করোনা ভাইরাস অন স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ইজ দ্য ব্যাকবোন অফ ব্রিটিশ ইকোনমি। বলা হয়ে থাকে এই দেশের যে রেভিনিউ তার 50% কিন্তু স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ থেকে আসে, এবং লেবার ফোর্সের 40% কিন্তু ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এমপ্লয়েড বাই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। আপনারা জানেন যে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বা বাংলাদেশি কমিউনিটি যারা যুক্তরাজ্যে আছে তারা কিন্তু স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের সাথে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বিভিন্নভাবে কিন্তু সম্পৃক্ত আছে। দিস ইজ ওয়ান অফ দ্য মেইন সোর্স অফ এমপ্লয়মেন্ট ফর ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি, এবং এই সেক্টরটা কিন্তু করোনা ভাইরাস প্যান্ডেমিকে খুব বাজেভাবে ডিসপ্রপোর্শনেটলি এফেক্টেড হয়েছে। তো আজকে আমরা এই টপিকে কথা বলছি, এবং এই টপিকে কথা বলার জন্য 3 জন এক্সপার্ট আমাদের সাথে জয়েন করেছে। জনাব হেলাল খান, travel industry expert, very well-known businessman, Janab Mahbub Morshed, another very well-known accountant, and another very well-known woman business entrepreneur, Thania Rahman. So thank you all 3 of you for joining us today. সুপ্রিয় দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অভিমত থাকে, স্ক্রিনের নিচে যে ফোন নাম্বার আছে সেটাতে আপনারা কল করে আমাদের সাথে কথা বলতে পারবেন। জনাব মাহবুব মোর্শেদ, আমি আপনার কাছে চলে যাব। আমরা জানি যে আমাদের কমিউনিটির একটা বড় গ্রুপ কিন্তু সেলফ এমপ্লয়েড। তো ওনারা কিন্তু প্রথম থেকে একটা কনসার্ন রেজ করছিল যে গভর্নমেন্ট যে স্টিমুলাস প্যাকেজটা ডিক্লেয়ার করেছে, আমরা জানি যে ভেরি জেনারাস স্টিমুলাস প্যাকেজ ইন কম্পারিজন টু মেনি আদার রিচ ডেভেলপ কান্ট্রিজ, কিন্তু ওনারা বলছিল যে যারা সেলফ এমপ্লয়েড সামহাও তাদেরকে ওই রকম ইম্পর্টেন্স দেওয়া হয় নাই, সামহাও তাদেরকে ওই স্টিমুলাস প্যাকেজে তারা যেভাবে বেনিফিটেড হওয়ার কথা সেভাবে হয় নাই, ওই হেল্পটা, ওই সাপোর্টটা ওই রকমভাবে হয় নাই। আপনি কি মনে করেন এই ব্যাপারে, আপনার কি অভিমত? আসলে এটা সত্য যে প্রথম যখন গভর্নমেন্ট অ্যানাউন্স করে সেই ফার্স্ট লকডাউনের সময়, তখন কিন্তু গভর্নমেন্ট মেইন যে সাপোর্টটা দিয়ে যাচ্ছিল সেটা শুধুমাত্র এমপ্লয়ীদের জন্য অ্যানাউন্স করছিল, ফার্লো
পে করার মাধ্যমে, এমপ্লয়ীদের ফার্লো পে করার মাধ্যমে। কিন্তু পরে মিডিয়া যখন ইনভলভ হয়, যে যখন মিডিয়া কনসার্ন রেজ করে যে একটা বিরাট একটা মানে আমাদের সেলফ এমপ্লয়মেন্ট একটা বিরাট একটা সেক্টর, বিরাট একটা কমিউনিটি, একটা বিরাট অংশ যারা কোনো ধরনের বেনিফিট পাচ্ছে না, তখন কিন্তু গভর্নমেন্ট উইদিন ফিউ উইকস টাইম তারা কিন্তু অ্যানাউন্স করলো যে সেলফ এমপ্লয়েডরাও এক ধরনের সাপোর্ট পাবে, যে সেলফ এমপ্লয়মেন্ট গ্রান্ট যেটা বলতেছি। এবং সেটা কিন্তু এবং তুলনামূলকভাবে আমি মনে করি যে ভালোই একটা অ্যামাউন্ট দিয়ে যাচ্ছিল। ইভেন একজন এমপ্লয়ি যদি সেলফ এমপ্লয়েড যদি কাজ করে, তার পাশাপাশি কিন্তু সে গভর্নমেন্ট কিন্তু গ্রান্টও দিয়ে যাচ্ছিল। সেটা কিন্তু ইন এ সেন্স এমপ্লয়ীদের চেয়ে কিন্তু সেলফ এমপ্লয়েডরা আর একটু বেশি সুবিধা পাচ্ছিল। সুতরাং এটা সত্য যে প্রথম দিকে যদিও গভর্নমেন্ট অ্যানাউন্স করে না ফার্লো পেমেন্টের মাধ্যমে শুধু এমপ্লয়ীদের শুধুমাত্র সাপোর্ট করতেছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু সেলফ এমপ্লয়েডদের সুযোগ দেওয়া হইলো। এবং আমাদের কমিউনিটি, যেহেতু আমরা কমিউনিটি ম্যাটার্স কমিউনিটি নিয়ে কথা বলতেছি, আমাদের কমিউনিটি একটা বিরাট অংশ কিন্তু এই সেলফ এমপ্লয়েড, এবং তারা কিন্তু এই এটা একটা বিরাট সুযোগ সুবিধা পাচ্ছে। এবং রিসেন্টলি যে থার্ড যে সেলফ এমপ্লয়মেন্ট গ্রান্ট অ্যানাউন্স করলো, যেটা অলরেডি শুরু হয়ে গেছে 30th of নভেম্বরের পর থেকে সবাই পাচ্ছে, সেখানেও কিন্তু গভর্নমেন্ট কিন্তু গভর্নমেন্ট কিন্তু একটা কন্ডিশন দিয়ে দিছে। এই মুহূর্তে কিন্তু গভর্নমেন্ট সেলফ এমপ্লয়েড বলতেছে তোমরা কাজ করতে হবে, কাজ করে যদি তোমাদের ডিমান্ড কম থাকে, তোমাদের ইনকাম যদি নর্মাল ইনকামের কম হয় বা সমান না হয়, যে নর্মাল ইনকাম তার চেয়ে সমান না হয়, তাহলে তোমরা কিন্তু এই গ্রান্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে যারা ইনকাম ভালো করতেছে তাদের জন্য কিন্তু এই থার্ড গ্রান্টটা না। সুতরাং এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু অনেকেই, আমাদের কাছে কোশ্চেন আসতেছে যে আমি তো ইনকাম করতেছি, ইনকাম ভালোই হচ্ছে, আমি কি গ্রান্ট অ্যাপ্লাই করবো কিনা? আমাদের আনসার হচ্ছে গভর্নমেন্ট এটা কিন্তু নির্দিষ্টভাবে উল্লেখ করছে, যাদের তোমাদের ইনকাম যদি নর্মাল ইনকামের চেয়ে কম হয় তাহলেই তোমরা এই গ্রান্টটা অ্যাপ্লাই করবে। আরেকটা কন্ডিশন হচ্ছে তোমাদের কাজে ফেরত যেতে হবে। অনেকে কাজে ফেরত যাচ্ছে না, বলতেছে না আমি করোনা ভাইরাসের কারণে কাজে যাচ্ছি না, কিন্তু আমি গ্রান্ট অ্যাপ্লাই করতে পারবো কিনা। গভর্নমেন্ট কিন্তু এটাও বলছে করোনা ভাইরাসের এক্সকিউজ দিয়ে যদি তুমি কাজে না যাও তাহলে কিন্তু তুমি গ্রান্ট পাবে না। যদি বলেন যে না আমি করোনা ভাইরাসের কারণে আমি আমার ফ্যামিলির জন্য চিন্তা করে, আমার নিজের জন্য চিন্তা করে আমি কাজে যাব না, তাহলে কিন্তু গ্রান্ট পাবে না সে। সেলফ এমপ্লয়েডরা বলতে গেলে ভালোই সুযোগ সুবিধা পাচ্ছে। এবং আমি মনে করি যদিও সেটা 80%, কিন্তু একটা কথা ভাবতে হবে, এখন কিন্তু আমাদের সবার স্যাক্রিফাইস করার সময়। আমরা এমপ্লয়ি হই, সেলফ এমপ্লয়েড হই, বিজনেসম্যান যেই হই না কেন, আমাদের সবারই কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হবে। এবং এই ফার্লোর মাধ্যমে 80% পাচ্ছে এবং সেলফ এমপ্লয়েডরা 80% পাচ্ছে, এটা অবশ্যই পজিটিভ আমাদের জন্য, আমাদের কমিউনিটি সবার জন্য। জি মাহবুব, থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ। Tania Rahman, Tania, you are the owner of Chit Chat Chai. Tania, we know that hospitality sector, restaurant sector is another worst affected area because of this coronavirus pandemic. If you can kindly share your experience, as a business entrepreneur, if you can share your experience how the hospitality sector has been affected, and how particularly how your restaurant was affected, and what sort of measures you have taken as a owner. Of course, yeah. So, I mean, small businesses are being disproportionately impacted by the economic damage of COVID-19. And this is taken into fact that actually 99% of all UK businesses are classed as SME, as they're less than 250 staff, and they are essentially the backbone of the community. Hospitality is the 4th biggest employer in the UK, and in terms of that, it has been catastrophically affected with the coronavirus. Going back to pre-COVID, Brexit was already a very contentious issue within our industry and the community. You know, it caused a shortage of skills, and the skills that we did have access to, the labour cost was extraordinarily disproportionate.
as well as the rising costs of food and rent. So that was already causing a strain on the industry. Now, with the COVID situation, that essentially it has been the final nail in the coffin. And what has been, I think, the biggest disappointment for this industry is the lack of clarity we have been given by the government in terms of how we move forward as a business. Because if you look at the data, it seems that only actually 2% of all COVID infections arise from hospitality. However, we as operators and restaurateurs, we actually feel that the hospitality industry is being scapegoated by the government as being a super spreader of COVID, when actually that is not the case. In fact, restaurants are doing the most in terms of preventing the spread of the virus, such as ensuring all the staff are having the right PPE equipment, ensuring that all venues have the track and trace in place. And also we've lost a lot of our tables and our covers by ensuring that we have the 1 and 2 meter social distancing. So in fact, it's actually one of the safest places to go during this crisis. Sure. So in terms of my point of view, you asked me how COVID has affected my business. Well, unfortunately, I've actually had to close my restaurant of 6 years due to the fact that, you know, all of the factors I've discussed before with Brexit and, you know, coronavirus coming into play. It just meant that as an independent operator, it was impossible to make the numbers run. And I'm sure, like Mr. Mahbub can actually warrant that. I mean, I'm sure he's seen that with many of his clients and independent clients. It's difficult to run the numbers when you have such high liabilities anyway. Sure, thank you, Tania. We will discuss further with you. Particularly, you mentioned that the hospitality sector has been somehow blamed for coronavirus, infection rate. It has been categorized as a super spreader. So we will talk more in detail whether the restriction that has been put forward by the government, whether that was too harsh for the hospitality sector. Helal bhai, আমি যদি আপনার কাছে ফেরত আসি, আপনার ট্রাভেল ইন্ডাস্ট্রিগুলোকে সেভ করার জন্য গভর্নমেন্ট কি ধরনের ব্যবস্থা নিয়েছে এবং ওয়াজ দ্যাট গুড এনাফ? আমাদের প্রথমত তো আমাদেরকে সবাইকে গ্রান্ট দিয়েছে, ট্রাভেল ইন্ডাস্ট্রি না, মানে সবাইকে ইন জেনারেল। সেকেন্ডলি তারা সবার রেট মাফ করে দিয়েছে 1 ইয়ারের। থার্ড, আপনাকে আপনার স্টাফদের জন্য ফাল্লো দিয়েছে। এবং যদি আপনি এটা 2টা ক্যাটাগরি ব্যবসা আছে, একটা হলো লিমিটেড কোম্পানি, একটা হলো ট্রেডিং। যদি ট্রেডিং থাকে, ট্রেডিং ব্যবসা যেটা লিমিটেড না, তাহলে মাহবুব ভাই ভালো বলতে পারবে। এটা হচ্ছে আপনি যে আপনার ইয়ারলি যে ইনকামটা তাদেরকে শো করেছেন, 80% আপনাকে স্যালারি দিচ্ছে। ইট ইজ গুড এনাফ আমি মনে করি। এবং এই ক্ষেত্রে যারা তারা ইনকাম করে আবার দেখায় না, তারা কিন্তু ঠকা খাচ্ছে, তারা কম পাচ্ছে। এবং লিমিটেড কোম্পানি যদি হয়, তাহলে আপনাকে যদি এখানে এমপ্লয়ি মানে কাজ করেন, যে বেতনটা দেখাচ্ছেন আপনি 80% পাচ্ছেন। অতএব আমি মনে করি গভর্নমেন্ট ট্রাই টু ডু হেল্প, এবং যতটুকু করেছে, এটা যদি না করতো তাহলেও তো আমরা চলতে পারতাম। তো আমি থ্যাঙ্কস জানাচ্ছি কনসারভেটিভ গভর্নমেন্টকে, স্পেশালি বরিসকে, যে যতটুকু সে করেছে আলহামদুলিল্লাহ এটা খারাপ না। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আপনাদের তিনজনের সাথে আরো কথা বলবো, আমাদের একটা বিরতির সময় এসেছে, বিরতির পর আবার কথা হবে। সুপ্রিয় দর্শক, আজকে কমিউনিটি ম্যাটার্সে আমরা কথা বলছি ইম্প্যাক্ট অফ করোনা ভাইরাস প্যান্ডেমিক অন স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। আমরা যাবো একটা বিরতিতে, আমাদের সাথেই থাকবেন। কথা বলছি করোনা ভাইরাস প্যান্ডেমিকটা যে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজকে এফেক্ট করেছে তা নিয়ে, এবং আমাদের সাথে আজকে 3জন এক্সপার্ট জয়েন করেছেন, 3 সেক্টরের এক্সপার্ট, এবং ওনারা ওনাদের ওপিনিয়ন, ওনাদের এক্সপার্ট ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করছে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন এই অনুষ্ঠানে জনাব হেলাল খান, জনাব মাহবুব মোর্শেদ এবং তানিয়া রহমান। থ্যাংক ইউ অল 3 of you ফর জয়নিং আস টুডে। হেলাল ভাই, আপনি বলছিলেন যে গভর্নমেন্ট যে স্টিমুলাস প্যাকেজটা দিয়েছে এটা যথেষ্ট ছিল, যদিও আরো করতে পারতো, মনে করেন যে সবাই চাই বেশি দাও। সেলফ এমপ্লয়ারকে 80% তার ইনকামের, এবং
80% বলতে যেটা হাই ইনকাম তার কিন্তু 80% না, একটা গাইডলাইন দিয়েছে 2,500 পাউন্ড পর্যন্ত মাসে আপনাকে দিবে। তো একটা ফ্যামিলিকে 2,500 পাউন্ড যদি দেয়, তার ইনকামটা ভালো থাকে, তাহলে সে চলতে পারবে। থ্যাংক ইউ জি শিওর থ্যাংক ইউ। আমাদের বেশ কিছু ফোন কল ওয়েট করছে, আমাদের একটা ফোন কল নিব। কলার আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। কলার আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আমি মিসেস খানম বলছি এন্ডোভার থেকে। একটু জোরে বলবেন। একটু জোরে বলুন। Can you hear me? I can hear you. আমি এন্ডোভার থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি করুন। রাহেলা। আমি একজন সেলফ এমপ্লয়েড, তো আমি শুনলাম যে আপনাদের অ্যাকাউন্ট্যান্ট বলছেন যে যারা সেলফ এমপ্লয়েড তারা একটু হেল্প পাইছে গভর্নমেন্টের কাছ থেকে। তো ওই হেল্পটা আমি পাই নাই, যে কিভাবে ওটা করা। আমি শুধু পাইছি যে গ্রান্ট যেটা দেয়, এই যে 10,000 গ্রান্ট, এন্ড দেন অবভিয়াসলি এগুলা আর তো পাই নাই। তো এটা কিভাবে কি করা? জি থ্যাংক ইউ ভেরি মাচ। মাহবুব ভাই, ওনাকে যদি টেলিফোন লাইনে থাকে তাহলে ভালো। আপনি কি লাইনে আছেন? হ্যাঁ, আমি লাইনে আছি। জি মাহবুব ভাই, আপনি যদি ওনার প্রশ্নের উত্তর দেন। আপনি যে সেলফ এমপ্লয়েড, আপনি কি ধরনের বিজনেসে আছেন? রেস্টুরেন্ট। আপনি সেলফ এমপ্লয়েড না লিমিটেড কোম্পানি? সেলফ এমপ্লয়েড, সোলো ট্রেডার। সেলফ এমপ্লয়েড, ওকে। সেলফ এমপ্লয়েড যদি থাকেন তাহলে আপনি সোল ট্রেডার। আমি বলবো আপনি সোল ট্রেডার, এবং আপনি এক ধরনের গ্রান্ট পাইছেন যেটা হচ্ছে লোকাল কাউন্সিল থেকে, সেটা আপনার রেটসের উপর বেস করে, রেটেবল ভ্যালুর উপর বেস করে আপনাকে একটা গ্রান্ট দিছে। আর সেলফ এমপ্লয়েড যে একটা গ্রান্ট, যেটা হচ্ছে এটা কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো যে ফুলফিল করতে পারে সবাই পাবে। এক নাম্বার হচ্ছে যারা সেলফ এমপ্লয়েড ফর অ্যাট লিস্ট 1.5 years, মানে 18-19 ট্যাক্স ইয়ারে যারা সেলফ এমপ্লয়েড ছিল এবং তাদের সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন, এবং তাদের সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম হায়ার দেন এনি আদার ইনকাম, তাহলে তাদের যে ইনকাম ছিল সেলফ এমপ্লয়মেন্টের ইনকামের এভারেজ মান্থলি ইনকামে 80% পাবে। আপনি না পাওয়ার, আপনি কেন পান নাই আমি জানি না। আপনি কবে থেকে এই সেলফ এমপ্লয়েড? সিন্স 1993 থেকে। 1993 পাওয়া উচিত। আপনি কোনো অ্যাকাউন্টেন্টের সাথে যোগাযোগ করুন। আপনি ওকে মাহবুব ভাই, থ্যাংক ইউ। আপনি একজন অ্যাকাউন্টেন্টের সাথে যোগাযোগ করুন, তাহলে হয়তোবা আপনার ব্যাকগ্রাউন্ড ইন ডিটেল ব্যাকগ্রাউন্ড না জানলে তো ডিফিকাল্ট। আপনি কাইন্ডলি একজন অ্যাকাউন্টেন্টের সাথে যোগাযোগ করুন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। Tania, if I come back to you, do you think the government stimulus package was good enough for the hospitality sector? Well, that's difficult to say. I think in the short term, when the first lockdown actually occurred, depending on the type of operator you were, it did seem at the time, fairly generous. I mean, we all had rates holidays. That initially was just for rateable value of less than 50,000, and then it went up to all businesses. And then the stimulus grant, as Mrs. Khanam mentioned earlier, again, it seemed fairly generous. That went up to 25,000. But then as the pandemic actually went on, there seemed that there was no end to it. And I think that is the main reason why actually the long-term strategy in terms of the stimulus given by the government is very short-sighted. Because if you look at the damage already, already hundreds and thousands of operators have had to close permanently because the stimulus package just was not enough to get them through, the summer period, and especially these harsh winter periods. We saw the Eat Out to Help Out campaign, and at the time that was met with a lot of positivity in the sector, because it came at a time where August is traditionally a very quiet month for the industry, being a summer period, a lot of people are on holiday. However, what we as operators expected was that we would receive 7 days of fairly good trade, significant trade, because the campaign was taking place Monday to Wednesday. However, in reality, what happened is the scheme backfired because people changed their eating habits. We only actually end up getting 3 good days of trade throughout the week. So in terms of what's going on now, I think, with the news that the virus is, the vaccine is now coming out, I think people are forgetting actually that, don't get us wrong, that sounds like great news that the vaccine is coming, and hopefully we'll get to a position where, we can slowly get back to normal. But at the cost of what?
because the government packages in terms of the 5% VAT, yes, that's been extended now to the end of March, but the end of March is only 3 months away. It's not enough. Tania, thank you very much. Tania, a further follow-up question. You mentioned previously that particularly the government has been quite strict in hospitality sector in terms of coronavirus pandemic rules and regulation. We also have seen shocking images of people not following social distancing. The restaurant owners, they are not maintaining any rules and regulation, particularly during Eat Out to Help Out period. What would you respond to that? Well, you know, there's no doubt about it. It's incredibly irresponsible behavior, and unfortunately, it is the small minority of operators that you saw those extreme situations that actually ruined it for the entirety of us. In any given situation, there'll always be a small minority, say 5%, that are on the extreme end. But the majority of operators, including myself and my colleagues, we were very much strict and very stringent with the processes because we knew, like, we want to carry on. We want to stay open. We don't want to sit at home and wondering, oh, what's going to happen to our business? And we want to give our employees their jobs, you know, because what's happening now, there's so much uncertainty that, you know, we don't know how to approach our staff. You know, we don't know if they're going to have a job at the end of the month. Thank you very much. হেলাল ভাই, আমি আপনার কাছে যদি ফেরত আসি, আপনি বলছিলেন যে ঢাকা লন্ডন রুটটা বা ঢাকা আপনার রুটটা কোয়াইট পপুলার, এবং এখানে কিন্তু সবসময় একটা ডিমান্ড আছে। আমরা কিন্তু করোনা ভাইরাস প্যান্ডেমিকের পিক আওয়ারে আমরা দেখেছি যে এই রুটটা কিন্তু গভর্নমেন্ট খোলা রেখেছে। এখন আমরা যেটা এক্সপেরিয়েন্সে দেখলাম যে যতই করোনা ভাইরাস হোক না কেন লোক দেশে যেতে চায়। এটার প্রমাণ হচ্ছে যে আমরা কিছুদিন বন্ধ ছিল, তখন লোকের ডিমান্ড ছিল, কিন্তু বন্ধ থাকার কারণে যায় নাই, এবং যখন খোলা হয়েছে, খোলার পরে একটা ফ্লাইট ছিল, এটা আমরা ফুল যাচ্ছে। তারপরে আমরা 2টা ফ্লাইট করেছি, একটা সানডে এবং একটা ওয়েডনেসডে। যেহেতু সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন করতে হয়, একটা সিট খালি রাখে, একটা সিট মানে পুরা প্লেন ভর্তি না। হ্যাঁ, রিস্ক সেফের জন্য মনে করেন একটা ডিম লাইনারে 298 সিট, এখানে আমরা নিয়ে যাচ্ছি 160। তো যেহেতু এই হাফের মতো নিয়ে যাচ্ছি, অটোমেটিকলি প্রাইসটা তো একটু বেশি হবে, এবং এই বেশিটা কার জন্য? আপনাকে সেভ করার জন্য। বিমান চাইলে করতে পারতো, প্রত্যেকটা সিট ভরে নিতে পারতো, আরো প্রাইস কমাই দিতে পারতো, কিন্তু যদি আপনার পয়সা সেভ করার জন্য আপনার লাইফ থ্রেট হয়ে যায়, এটা তো ঠিক না। এবং এই জন্য আমরা হাফ অফ প্লেনের সিট নিয়ে যাচ্ছি, এবং আমরা আশা করতেছি ফেব্রুয়ারি থেকে আমরা 3rd ফ্লাইট শুরু করব, এবং গ্র্যাজুয়ালি আমরা 4টা ফ্লাইটে যাব। হেলাল ভাই, এখানে বাংলাদেশ বিমান ছাড়াও আরো যেসব এয়ারলাইন্স গুলো অপারেট করেছে, তারা কি ওই সময় প্রাইস টাইস বাড়িয়ে কি কোনো মনোপলি? সবগুলারই প্রাইস এখন দেখা যাচ্ছে যে রিসার্চ করলে আপনি যদি একটা সিলেটের টিকিট আপনি 850 পাউন্ডে পান, এবং একটা ঢাকার টিকিট যদি আপনি পান 700 পাউন্ডে, আপনি সিলেটের যদি হয়ে যান, ঢাকা থেকে যাওয়া আসা এবং অন্য একটা কান্ট্রি ধরে যাওয়া, তাহলে এই 700 পাউন্ড আর 800 পাউন্ড চিপ, কারণ আপনাকে যে আরো 100-150 পাউন্ড যাওয়া আসা লাগবে, তারপরে আরেকটা দেশে আপনাকে হোল্ড করতে হবে, তারপরে আপনি শিখুন না যে কত দেশে লোক যাচ্ছে অন্যান্য এয়ারলাইন্সে, কিন্তু বিমানে শুধু বাংলাদেশের লোকই যাচ্ছে, এই জন্য বিমানটা পপুলার। থ্যাংক ইউ ভেরি মাচ। মাহবুব ভাই, আমি যদি আপনার কাছে ফেরত আসি, ব্রেক্সিট, করোনা ভাইরাস প্যান্ডেমিক, যুক্তরাজ্য আমরা জানি যে একটা ধনী দেশ, অনেকে কেউ বলে ওয়ার্ল্ডের 7th রিচেস্ট কান্ট্রি, অনেকে বলে 5th রিচেস্ট কান্ট্রি, 5th না 7th ওই ডিবেটে আমরা যাব না, কিন্তু এই যে এই ইকোনমিক সিচুয়েশনটা যে একটা টার্মোয়েল চলছে, একটা আনসার্টেনটি চলছে, আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন ব্রিটেন উড বি এবল টু রিভাইভ? রাইট, এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু ব্রিটেনের প্রবলেম না, এটা ইউকের প্রবলেম না, এটা সারা পৃথিবীর প্রবলেম। এই ইকোনমিক ক্রাইসিস কিন্তু শুধুমাত্র ইউকে না, সারা পৃথিবীর ক্রাইসিস। কিন্তু ব্রেক্সিটের কারণে তো এটা আরো আনসার্টেনটিটা আরো বাড়ছে, তাই না? কিন্তু
আমি কমিউনিটি ম্যাটার্সে অ্যাটলিস্ট একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কমিউনিটির দিকে যদি তাকাই, আমাদের কমিউনিটি ব্যাকবোন, আমরা বলতেছি যে মিডিয়াম স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ গুলো হচ্ছে আমাদের ব্যাকবোন, ইকোনমি ব্যাকবোন, কিন্তু আমাদের কমিউনিটি ব্যাকবোন কিন্তু হচ্ছে এই কেটারিং ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট গুলো। এবং সেই কেটারিং ইন্ডাস্ট্রি গুলো কিন্তু আমরা অলরেডি এই করোনা আসার আগে, ব্রেক্সিট আসার আগে আমরা কিন্তু স্ট্রাগল করতেছিলাম। সেটা হচ্ছিল আমাদের এমপ্লয়ির অভাব ছিল, আমাদের কিন্তু বিরাট একটা ক্রাইসিস ছিল। আমরা বিজনেস ভালো করতে চাইলে করতে পারতেছিলাম, কারণ আমাদের এমপ্লয়ি ছিল না। এবং সেটা গভর্নমেন্টের এখন যদি ব্রেক্সিটের মাধ্যমে এমন হইতে পারে, ব্রেক্সিট হইতে পারে আমাদের জন্য ব্লেসিং ইন ডিসগাইজ হইতে পারে। কারণ এখন থ্যাংক ইউ সো মাচ, আপনি খুব সুন্দর করে বলেছেন, এবং এই ব্লেসিং যেন হয় ইন ডিসগাইজ আমরা সেটাই আশা করব। আমাদের অনেক ফোন কল ওয়েট করছে, আমরা একটা ফোন কল নিয়ে নিব। কলার আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? জি, লন্ডন থেকে কইছি। আমার ভাই যে বিমানের যে ট্রাভেলসের মালিক, যে তার কাছে আমার একটা রিকোয়েস্ট। জি জি ভাই, একটু তাড়াতাড়ি, সময় খুব কম। যখন প্রথম বিমান যখন লকডাউন বন্ধ হইয়া গেছিল, এটা বিমানে বন্ধ করছে, এটা তো পাবলিকে বন্ধ করছে না, কিবা কেউ বন্ধ করছে না। ভাই আপনার প্রশ্নটি করে ফেলুন, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আপনার প্রশ্নই করলাম ভাই দাদা। আমার প্রশ্ন হইল, ফ্যামিলি টিকেটের পয়সা লেনদেন করা হয়। আমার 6টা টিকিট আছে, 6টা টিকিট আমি কোনো ট্রাভেলসের নাম হইলাম না, একটা ট্রাভেলসও দিছি আমি। ট্রাভেলসের মাঝে আমার পয়সা কেন পাওয়া যায় না? আমার ভাইয়ে জানেন, পুরানা বিজনেসম্যান, আমি হইয়া তাই জানেন, তাই সবার পয়সা দেওয়া হয়, আমার পয়সা এখন পর্যন্ত হয় না, আমরা পাইছি না, এই না সেই না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনার কনসার্ট। ভাই আপনি খুব সংক্ষেপে যদি বলেন, আমাদের সময় খুবই সংক্ষেপ। রিফান্ডও দিছেন তারারে কলার গন। জি, যদি আপনি টিকেটটা পারমানেন্টের কারণে ফ্লাইট হয় না, আর আপনি কইন যে আমি যাইতাম পারতাম না, রিফান্ড করিলাও, তারা একটা অ্যাডমিন ফি রাখতো, আমরা খুইয়া দিছি টিভিতে, এই এনটিভিটাইয়াও আমরা খুঁজে দিছিলাম যে 50 পাউন্ড রাখিয়া বাকি পয়সাটা ফেরত দিতা। এবং ওই সময় আমরা কইছিলাম যে অ্যাবাউট 2 to 3 মান্থ যাইব। এর মাঝে যেহেতু অনেকদিন হয়ে গেছে, এখনো এর মধ্যে আপনি এটা চিন্তা করতে হবে যে আপনার ট্রাভেল এজেন্ট যদি বন্ধ থাকে, সরকার যদি লকডাউন করে যায়, আপনি যদি অফিস করতে না পারেন, তো আপনি প্রসেসিং গুলা কিরকম করবেন? তো এই প্রসেসিং লেন্থি হওয়ার একমাত্র কারণ হচ্ছে লকডাউন থাকাতে লোক অফিসে যেতে পারে নাই, সে প্রপার প্রসেসিং করতে পারে নাই। তবুও আমরা মনে করি এখন যারা এখনো হোল্ডিং করে আছে তাদের সাথে আপনি পার্সোনাল যোগাযোগ করেন, আর যদি এরকম কোনো কিছু হয় আমার অফিসে আসবেন, আমি এটা ব্যবস্থা আমরা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের নেতা বলে দিয়েছে ওনার কাছে আসলে উনি হেলাল ভাই, ভেরি কাইন্ড অফ ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। মাহবুব ভাই, আমি প্রথমে আপনার কাছে চলে যাব ফর ইউর ফাইনাল কমেন্ট। আপনি যদি বলতেন যে পোস্ট ব্রেক্সিট ব্রিটেনে বিজনেস এন্টারপ্রেনার যারা আছে আউটসাইড অফ ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া, তাদের জন্য কোনো অপরচুনিটি ক্রিয়েট হবে কিনা? টু মি ইট সিমস ইউ আর ভেরি অপটিমিস্টিক অ্যাবাউট ব্রেক্সিট। মাহবুব ভাই, আপনি যদি বলতেন। না, আমি অপটিমিস্টিক এই কথাই বলবো যে জীবনে যে প্রবলেমে আসুক সেটা সবসময় পজিটিভ নিতে হয়। আমি এভাবেই চিন্তা করি সবসময়। ব্রেক্সিট আমরা চাই বা না পাই, এটা হবে, হচ্ছে। যদি তাই হয় তাহলে আমাদের এখান থেকে কোনো পজিটিভ কোনো কিছু আমাদের বেরিয়ে আসে কিনা সেটা আমাদের দেখতে হবে। যেমন একটা কথা বলছিলাম, কেটারিং ইন্ডাস্ট্রি সাফার করতেছিল এমপ্লয়মেন্টের ব্যাপারে, এমপ্লয়ির শর্টেজ ছিল, এবং এই পোস্ট ব্রেক্সিট। থ্যাংক ইউ Thank you, Marwa. Thank you so much. Thank you. Tanya, if I can have your final comment, we have to wrap up very soon. If I can have your final comment. Absolutely. So my final comments would be well, hospitality is a safe place in terms of curbing the virus. What we need as operators and as an industry is we need clear guidance from the government and clarity that hospitality is safe, and to encourage the public to go out and eat. Thank you very much. Thank you. Helal bhai, আপনার ফাইনাল কমেন্ট। আমি বলবো যারা আমাদের প্রোগ্রাম দেখতেছেন সবাইকে বলবো, যদি ট্রাভেল সংক্রান্ত কোনো অসুবিধা হয়ে থাকে, কোনো ট্রাভেল এজেন্ট আপনাকে কষ্ট দিয়ে থাকে, অন্যায় অত্যাচার করে থাকে, আমি হেলাল বলছি হিলসাইড ট্রাভেলসে আসবেন,
ইভেন আমার অফিস থেকেও যদি কেউ কোনো কিছু করে থাকে ইনশাআল্লাহ আমরা সবাইকে হ্যাপি করে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এবং আমার মনে হয় যে আরো যারা বিজনেসম্যান আছে, যারা পার্টিকুলারলি ট্রাভেল ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত আছে, ওনাদেরও যদি এরকম পজিটিভ মেন্টালিটি থাকে তাহলে অ্যাজ এ কমিউনিটি আই এম শিওর উই উড বি এবল টু প্রগ্রেস ডু বেটার। থ্যাংক ইউ। এই অবস্থায় মানুষের দুঃখ সময়ে তাদেরকে Absolutely. সহযোগিতা We have to help each other. Thank you. Thank you very much. Thank you, all three of you. We could continue this conversation for another hours, I'm sure, but time is very limited. So thank you so very much for your time today. সুপ্রিয় দর্শক, আজকে আমরা কমিউনিটি ম্যাটার্সে কথা বলছিলাম স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজের উপর করোনা ভাইরাস প্যান্ডেমিকের যে ইম্প্যাক্টটা, তা নিয়ে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভ্যাকসিন চলে আসছে ভেরি সুন। হাউএভার আমাদের কিন্তু নিজেদের সচেতন থাকতে হবে, আমাদের ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন সবাইকে লুক আফটার করতে হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী সপ্তাহে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।